সাউন্ড সবার কাছে ক্লিয়ার আসছে? একটু কনফার্ম করবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে আমাদের ফার্স্ট ক্লাস স্টার্ট হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডির ওপর বেস করে। জিকের ফার্স্ট ক্লাসটা। এর আগে আমাকে ডেমো ক্লাসে দেখেছো যে আমরা একটা প্ল্যানিং করেছিলাম, তখন তোমাদের সঙ্গে এই ক্লাস নিয়ে একটা ডিসকাশন হয়েছিল প্রিভিয়াস ইয়ার নিয়ে। ডেমো ক্লাসে যারা দেখেছো তাদের সেই হিসাব করেই আজকে আমাদের ফার্স্ট ক্লাসটা স্টার্ট করব। দেখো, ফার্স্ট ক্লাসে আজকে আমি কয়েকটা প্ল্যান তোমাদের বুঝিয়ে দেবো, যে প্ল্যানটা আগামী 15-20 দিন, মানে 20টা ক্লাস, মোটামুটি ধরে রাখো 20টা ক্লাসে আমি নেবো টোটাল। 20টা ক্লাসের আমি আজকে প্ল্যানিংটা বুঝিয়ে দেবো এবং প্ল্যান অনুযায়ী কিভাবে করতে হয়, কারণ আমাদের হাতে টাইম খুব কম এবং কম টাইমে খুব স্মার্ট স্টাডি করে এগোনোর একটা সিস্টেম আমি বলে দেবো। 2 নম্বর হচ্ছে যে আমরা জিকের হিসাবে, তোমাদের আগেই আমি ডেমো ক্লাসে বলেছিলাম যে সাবজেক্ট ওয়াইজ এবং টপিক অনুযায়ী আমরা কিন্তু এগোবো। সেই টপিক অনুযায়ী কি কি টপিক পড়ব সেগুলো আজকে বলবো, এবং আজকে একটা নতুন একটা টপিক নিয়ে আমরা নোটটাকে নিয়ে একটা ডিসকাশনও করবো, যেখান থেকে কোশ্চেন কিন্তু আসার চান্সেস প্রতিবারই থাকে যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে ক্লারিক্যাল লেভেলের। ওকে, চলো আজকে আমরা ফার্স্ট কিছু প্ল্যানিংটাকে করে নিই, তারপরে আমরা নোটটায় আসবো। ওকে, আচ্ছা সবাই হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, দেখো, প্রথম কথা, আমাদের যে ক্লাসটা হবে সেখানে আমরা কি কি সাবজেক্ট পড়ব। দেখো, বিশেষ করে এই গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে, বিশেষ করে এই পার্টিকুলার এক্সামটার জন্য। সেটা হচ্ছে, তোমরা যখন ডেমো ক্লাসে পড়িয়েছিলাম মনে আছে হয়তো, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে বলে যে চ্যাপ্টারটা আছে, সেই স্ট্যাটিক জিকের পোর্শনটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে 1 নাম্বার টপিক। তাহলে স্ট্যাটিক জিকেতে কি কি বিষয় পড়বো সেই প্ল্যানিংটাও কিন্তু আমাদের খুব দরকার। এটা দরকার হলে খাতায় নোট করে নেবেন, কারণ পরবর্তীকালে কিন্তু আমাদের এই প্ল্যানিং অনুযায়ী আমরা কাজ করব। দেখো, স্ট্যাটিক জিকে কে আমি দুটো পার্টে আমি ভেঙে দেবো। একটা হচ্ছে ইন্ডিয়া ওরিয়েন্টেড, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। কারণ তোমাদের যে পোর্শনটা, যে 15 মার্কস, 15 মার্কস জিকেটা আসবে আর 15 মার্কস আসবে সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স, সেই দুটোর মধ্যে কিন্তু একটা টপিক থাকবে স্ট্যাটিক জিকের উপর, ইন্ডিয়া। কিরকম? এই ইন্ডিয়া রিলেটেড যাবতীয় তথ্য, যাবতীয় বলতে কি, যে ঐতিহাসিক তথ্য হতে পারে, ন্যাচারাল ফেনোমেনার উপর তথ্য হতে পারে, আমরা বলেছিলাম যে বিভিন্ন রকম খেলা রিলেটেড বিষয় সম্পর্কে কিন্তু এইখান থেকে কোশ্চেন আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল বিভিন্ন জিওগ্রাফিক্যাল আইটেমস গুলো যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু কোশ্চেন আমাদের আসে, যেগুলো প্রিভিয়াস ইয়ার আমি আগের ক্লাসে আলোচনা করেছি। তাই স্ট্যাটিক জিকেটা আমরা কিন্তু মোটামুটি 6টা ক্লাসে শেষ করব। স্ট্যাটিক জিকে পোর্শনটা একটু টাইম লাগলেও 6টা ক্লাসে আমরা কমপ্লিট করব। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে হিস্ট্রি। এই হিস্ট্রির মধ্যে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ দেবো সেটা হচ্ছে মডার্ন হিস্ট্রি। এটা কোন কোন পোর্শনে আমাদের দেখতে হবে, কারণ সব তো টপিক আসবে না। যেমন ধরো, মডার্ন হিস্ট্রিতে আমাদের খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে
বিভিন্ন সংবাদপত্র, এই সংবাদপত্র রিলেটেড বিষয়গুলো থাকবে। তাছাড়া পড়তে পারি বিভিন্ন সভা ও সমিতি, নাম এবং তার প্রতিষ্ঠাকাল, কে প্রতিষ্ঠা করেছে, ঠিক আছে। এছাড়া গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল বিষয় মানে ধরো প্রথম আমাদের যে ডালহৌসি থেকে শুরু করে, ক্যানিং থেকে শুরু করে, ওয়ারেন হেস্টিংস, কর্নওয়ালিস, এদের বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো সম্পর্কে আমাদের ছোট ছোট টপিক আমাদের জেনে নেব। যেখানে এগুলো যা যা লিখছি এই টপিক গুলো কিন্তু কমপ্লিট করব, সেই জন্য আমি এটা বলে রাখছি। আচ্ছা, গভর্নর জেনারেল কমপ্লিট হওয়ার পরে আমাদের যেটা নেক্সট যেটা আসবে, শিক্ষা ব্যবস্থা। খুব ইম্পর্টেন্ট, মানে বিভিন্ন যে শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিল উডস ডেসপ্যাচ, মেকলে মিনিট বা 1883 সালের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা আইন, ইউনিভার্সিটি অ্যাক্ট, হ্যাঁ, এগুলো সম্পর্কে কিন্তু আমাদের স্ট্যাটিক কোশ্চেন আসবে। আজকে নোটটা যখন আমি স্টার্ট করব দেখাবো তখন তোমরা বুঝতে পারবে। এইটা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো। নেক্সট যে টপিকটা নিয়ে এটা এখানে আলোচনা হবে সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ। খুব ইম্পর্টেন্ট, দেয় পরীক্ষায়। সিপাহী বিদ্রোহ সম্পর্কে আমরা আলোচনা করব। দ্বিতীয় যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে সেটা হচ্ছে পলাশী যুদ্ধ। গান্ধীজি, গান্ধীজি রিলেটেড যাবতীয় টপিক অ্যাজ এ ওয়ান লাইনার অ্যান্ড কিছুটা ডেসক্রিপটিভ ওয়েতে আমাদের কিন্তু জানতে হবে। তাহলে মোটামুটি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির যে যে জায়গাগুলো আমাদের জানতে হবে সেই টপিক গুলো কিন্তু আমরা কমপ্লিট করে নিলাম এখান থেকে। দ্বিতীয় যেটা থার্ড টপিকে আমরা আসবো সেটা হচ্ছে জিওগ্রাফি। মোটামুটি ধরে রাখো এটাও আমাদের 5টা ক্লাসে আমরা শেষ করার চেষ্টা করব, 5 থেকে 7টা ক্লাস, ঠিক আছে। জিওগ্রাফির ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আমাদের যেটা পড়তে হবে, এই জিওগ্রাফি সঙ্গে সঙ্গে অ্যান্ড এনভায়রনমেন্ট। তোমাদের আমি বলেছিলাম যে এনভায়রনমেন্ট টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কি কি পড়বো দেখো, এই যে পোর্শনটা থেকে আমাদের যে যে জায়গাটা লাগবে সেটা কি কি। 1 নাম্বার হিমালয় পর্বত সংক্রান্ত বিষয়, যে কার কোনটা সর্বোচ্চ শৃঙ্গ, কোথায় অবস্থিত, এই বিষয়টা। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে অভয়ারণ্য। বিভিন্ন যে অভয়ারণ্যগুলো আছে, ন্যাশনাল পার্ক, স্যাংচুয়ারি, সেগুলোর স্থান, সেগুলো সম্পর্কে। থার্ড যেটা আসবে নদ নদী, খুব গুরুত্বপূর্ণ বিষয়। নদ নদী সম্পর্কে কোনটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে, গোদাবরী কোথা থেকে উৎপন্ন হয়েছে, নর্মদা কোথা থেকে হয়েছে, বা তাপ্তি কোথা থেকে হয়েছে, এই বিষয়টা। ডিতে আমরা কি আসবো, পরিবেশ দূষণ। এটা এনভায়রনমেন্টের মধ্যে ঢুকবে, ঠিক আছে। কারণ আমাদের কিন্তু বর্তমানে বিভিন্ন যে দূষণগুলো সম্পর্কে আমাদের আলোচনা করি, যেমন ধরো এয়ার পলিউশন কিভাবে আমাদের প্রবলেম করছে, বা সব থেকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একিউআই বলি, সেটা কোন রাজ্যে সবচেয়ে বেশি এবং কোন রাজ্যে সবচেয়ে কম। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় তোমাদের একটা সম্ভাবনা থাকে দেওয়ার। পরিবেশ দূষণ সম্পর্কে সেখানে আমরা ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সয়েল পলিউশন সমস্ত কিছুই কিন্তু কভার আপ করি। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল ও বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য যেটাকে বলে।
ঠিক আছে, এই যে 5টা টপিক তোমরা দেখলে, এই 5টা টপিকও কিন্তু আমরা 5 থেকে 6টা ক্লাসে কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা যদি দেখি, আমি অ্যাপ্রক্স 20 ক্লাস ধরে এগোচ্ছি, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের প্রায় 17-18টা ক্লাস কিন্তু 19-20 হচ্ছে। তার আগে আমরা আরো এগিয়ে নিয়ে আসবো, মানে ক্লাসটা আরো ফাস্ট করার চেষ্টা করব। 4 নাম্বার আর লাস্ট টপিক হিসাবে আমরা যেটা করব সেটা হচ্ছে ভারতীয় সংবিধান। দেখো, ভারতীয় সংবিধানের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলোর মধ্যে আমাদের পড়তে হবে সেটা হচ্ছে মৌলিক অধিকার, পড়তেই হবে। মৌলিক অধিকার, এটা খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতি। সি হচ্ছে লোকসভা ও রাজ্যসভা। অপশন ডি যেটা আমরা পড়ব সেটা হচ্ছে রাষ্ট্রপতি, এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু ছোট ছোট টপিক যেমন সংবিধান সংশোধন। অপশন এফ এ আমরা পড়ব হচ্ছে সংবিধান সংশোধন হয়ে যাওয়ার পরে আমাদের যেটা মুখ্য গুরুত্বপূর্ণ বিষয়, বিষয়বস্তু, সংবিধানের যে বিষয়বস্তু, সংবিধানের বিষয় কোন দেশ থেকে নেওয়া হয়েছে। যেমন ধরো, আমি তোমাকে যদি বলি যে নির্দেশমূলক নীতি বা এই বিষয়টি সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, অ্যান্সার হবে আয়ারল্যান্ড। তাহলে এইরকম সংবিধানের বিবিধ বিষয়গুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে এই বিষয় সংক্রান্ত আমাদের পড়তে হবে। তাহলে দেখো, এখানে যে টপিকটা আছে সেগুলো আমরা বেশিরভাগই খুব ফার্স্ট হিসাবে 4 থেকে 5টা ক্লাসে শেষ করব। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি তাহলে ওভারঅল যে আমাদের প্ল্যানিংটা করলাম, সেই প্ল্যানিং এ আমরা কি কি সাবজেক্ট দেখতে পাচ্ছি সেটা আমাদের কিন্তু আগে জানতে হবে। দেখো, সাবজেক্ট ওয়াইজ যদি আমি দেখি তাহলে কিন্তু ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি কি, একটা হচ্ছে স্ট্যাটিক জিকে, 2 হিস্ট্রি, 3 জিওগ্রাফি এবং 4 নাম্বার পলিটি। এর মধ্যে বারবার একটা জিনিসই আমি বলছি, স্ট্যাটিক জিকে পোর্শনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু সব থেকে বেশি কোশ্চেনের প্রাদুর্ভাব থাকবে। কারণ তোমরা যখন গ্রুপ সির কোশ্চেন গুলো দেখিয়েছিলাম, আমি সাবজেক্ট বলেছিলাম কিন্তু ওগুলো কিন্তু যেমন নীতি আয়োগের পূর্ণ নাম কি, বা অ্যাব্রিভিয়েশন, বা কম্পিউটার রিলেটেড বিষয়গুলো, বা সায়েন্স রিলেটেড টপিক গুলো, সেখানে আমি সায়েন্স আলাদা করে না দিয়ে আমি কিন্তু সায়েন্সটা এর মধ্যে ঢুকিয়ে দেবো। যেমন জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং রসায়ন, কেমিস্ট্রি। তার মানে এই সায়েন্সের মধ্যে আমরা কি কি থাকবে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান ও রসায়ন। ঠিক আছে, এবার আমি এই যে সায়েন্সের 3টে টপিক আছে, এই সায়েন্সের 3টে টপিকের মধ্যে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম, তোমরা দেখেছো যে জীবন বিজ্ঞান থেকে কিন্তু অনেক কিছু কোশ্চেন এসেছে। মানে এই যে এনভায়রনমেন্ট, ভালো করে বুঝে নেবে, এই এনভায়রনমেন্ট, পরিবেশ, এবং এই যে জীবন বিজ্ঞানের যে টপিক, এই দুটো পোর্শন থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু অ্যারাইজ করেছে। তাহলে এটাও কিন্তু এবারেও সেই প্রিপারেশনটা রেখেই আমরা এগোবো। ঠিক আছে, তাহলে জীবন বিজ্ঞানের যে আলাদা করে আমি পুরো জীবন বিজ্ঞানটা পড়ছি এই বিষয়টা রাখবো না, কারণ টাইম কম, আমাদের স্পিড মানে প্রিপারেশনটা অনেক হাই রাখতে হবে। এই যে এইটুকুনি যেটা প্ল্যানিংটা করে দিলাম তোমাদের, এইটুকুনি সবাই কি খাতায় লিখেছো? তাহলে আমি বুঝবো। স্যার হ্যাঁ স্যার লিখেছি।
স্যার বলছি সায়েন্সটা কি 5 নম্বর টপিক হিসেবে লিখবো না সায়েন্সটা আলাদাভাবে তুমি স্টার পাঁচ মার্কস? নাম্বার টপিক হিসাবে লিখে রাখো, বাট আমি যেটা স্ট্র্যাটেজিকের মধ্যে দিয়ে করাবো, বোঝা গেল? মানে স্ট্র্যাটেজিকের যে পোর্শনটা তার মধ্যে দিয়েই আমি করাবো। কারণ আমাদের কিন্তু 20টা থেকে 22টা ক্লাসে শেষ করতে হবে, এবং যদি পরীক্ষার ডেট দিয়ে দেয় সেক্ষেত্রে এক্সট্রা ক্লাসও আমাদের করতে হবে। সেই হিসাবে আপাতত ভাবে আমি সায়েন্সের জন্য আলাদা কিছু জিনিস রাখিনি। ঠিক আছে, বলো কারোর কোনো প্রশ্ন আছে? স্যার তাহলে বলছিলাম আমি টপিকটা শুরু করবো। ইকোনমিক্স থাকবে না নাকি? দেখো, ইকোনমিক্সে এই জায়গায় কিন্তু সেরকম কিছু কোশ্চেন তোমাদের দেবে না, কারণ আমাদের ইন্ডিয়ান যে ইকোনমি যে পোর্শনটা থাকে সেই পোর্শনের যে মেন যে কোশ্চেন গুলো হয়, লাইক জিডিপি, জিএনপি, এনএনপি, বা ইনফ্লেশন, বা ইন্টারন্যাশনাল ট্রেড, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমরা এখানে ফেস করবে না। তোমাদের কিছু টার্মিনোলজিক্যাল কোশ্চেন হবে। টার্মিনোলজিক্যাল কোশ্চেন মানে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এফডিআই এর ফুল ফর্ম কি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আমি তোমাদের আগেই বলেছিলাম যে এই পরীক্ষাটা নিয়ে কিন্তু খুব বেশি গভীরে ভাবার দরকার নেই, কারণ কোশ্চেন কিন্তু অনেক ইজি হবে। তাই আলাদা করে কিন্তু এখানে ইন্ডিয়ান ইকোনমি চ্যাপ্টারটা পড়ার প্রয়োজন হবে না, ওটা স্ট্যাটিক জিকের মধ্যেই হবে। তোমাদের প্রিভিয়াস ইয়ার যখন সলভ করিয়েছিলাম, এখানে যারা আজকে ক্লাস করছো তারা ডেমো ক্লাসে ছিলে? তারা কি ছিলে? এখানে কেউ আছো যারা ডেমো ক্লাসে ক্লাস না করেছো? স্যার, হ্যাঁ আজকে স্যার আমার আছি। স্যার নতুন ক্লাসে স্যার ছিলাম, না না না, আচ্ছা, যারা মানে আমি তোমরা, ছিলাম না স্যার। আচ্ছা, ওই জন্যই হয়তো তোমার সঙ্গে আমার যারা ক্লাস করোনি তাদের কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। তোমরা শান্তনু স্যারকে একটু বলবে যে এস এম স্যারের যে ডেমো ক্লাসটা ছিল, প্রথম ক্লাস, সেই ক্লাসের রেকর্ডিংটা একটু দিতে। তাহলে বুঝে যাবে যে প্রিভিয়াস ইয়ার কেন আমি পড়িয়েছিলাম এবং সেখান থেকে কি জিস্ট বার করেছিলাম, এবং তার উপর বেস করেই এই আজকের জিকে প্ল্যানিংটা করেছি। দিস ইজ অনলি 15 মার্কস, এবং বাকি যে 15টা আছে তোমাদের বলেছিলাম যে সেই পোর্শনটা ম্যাডাম করাবে, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শন। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু শুধুমাত্র এই প্ল্যানিংটা কিন্তু আমাদের থাকলো। বোঝা গেছে সবার? আর যারা ক্লাসটা হ্যাঁ স্যার। করোনি অবশ্যই একটু দেখে নেবে, যারা ডেমো ক্লাস করোনি অবশ্যই আমার ক্লাসটা দেখে নেবে, না হলে কিন্তু বুঝতেই পারবে না যে আমি কেন প্ল্যানিংটা করছি। ঠিক আছে, তারপরে তোমাদের যদি কোনো অসুবিধা হয়, যে কোনো এই বিষয় সংক্রান্ত যে কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, আমি সেই অনুযায়ী তোমাদের সুবিধা মতো ব্যবস্থা নিয়ে নেবো, যে কিভাবে তোমাদের অসুবিধা কি হচ্ছে না হচ্ছে আমাকে জানাবে, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো চলো আজকের আমরা নেক্সট টপিকটা আমরা শুরু করি। দেখো, আজকের যে টপিকটা আমি শুরু করব সেই টপিকটা ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ভারতীয় মুদ্রণ শিল্প বা প্রেস অফ ইন্ডিয়া ডিউরিং তার সময় ব্রিটিশ ইন্ডিয়া। দেখো, এখানে একটা চার্ট দেওয়া আছে, এবং চার্টের সাথে সাথে আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিভিন্ন পরীক্ষার সেটাও কিন্তু এখানে অ্যাড করা আছে। নিচে দেখো 10টা কোশ্চেন আমি অ্যাজ এ স্যাম্পল হিসেবে দিয়েছি, এগুলো আমার বানানো নয়, এগুলো পরীক্ষায় আসা কোশ্চেন। তাই এই নোটটা পড়ার পরে তোমার ওই পোর্শনটা কিন্তু কভার আপ হয়ে যাবে। ওকে, মাত্র 2টো পাতার নোট, কিন্তু এই নোটটা থেকে কিন্তু যদি সংবাদপত্র রিলেটেড যাবতীয় কোশ্চেন আসে, নিউজ পেপার রিলেটেড, তুমি এখান থেকেই কমন পাবে, বাইরে কোনো একটা জায়গাও পড়তে হবে সংবাদপত্র রিলেটেড। ঠিক আছে, যেটা আমাদের ওখানে প্ল্যানিং এর টপিক ছিল, যেটা তোমাদের দেখালাম। দেখো, আজকের যে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে সংবাদপত্র রিলেটেড, ফার্স্ট যে টপিকটা হিস্ট্রি। ওকে, দেখো, ফার্স্টে একটা জিনিস বুঝবে,
মোস্ট অফ দ্য স্টুডেন্টের যেটা সমস্যা হবে এখানে, সেটা হচ্ছে ডেট সালটা মাথায় রাখা। তা আমি যে চার্টটা দিয়েছি, এই চার্টের মধ্যে থেকেও আমি কিন্তু ইম্পর্টেন্ট জিনিস বেছে দেবো তোমাদের ভালোর জন্য, যাতে মনে থাকে। এবং মনে রাখার জন্য কয়েকটা গল্প, থিওরি আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে, যাতে আমার জিনিসগুলো রেডি হয়। কারণ হিস্ট্রির ক্ষেত্রে যেটা প্রবলেম হবে, তোমাদের ধরো অপশনস গুলো খুব ক্লোজ অপশনস। ধরো কথার কথা বলছি, তোমাকে বলে দিল যে দিগদর্শন কত সালে হয়েছে, ধরো এই কোশ্চেনটার উপর দিল যে দিগদর্শন কবে হয়েছে, কত সালে প্রকাশ পায়, বা প্রতিষ্ঠাতা কত সালে। তোমাকে দিল 1816, 1818, 1820, না 1821 বা 1822, এইভাবে পরপর দিয়ে দিল। তখন তোমার কিন্তু দেখো এই নোটের মধ্যে এই পোর্শনটা অপশানে তুমি পড়বে, তোমার মাথায় অনেক কিছু ঘুরবে, যার ফলে কি ডেট সাল গুলিয়ে যাওয়ার চান্সেস কিন্তু সব থেকে বেশি থাকে। তাই আমরা কিন্তু যে টপিকটা বা যে সংবাদপত্রটা পড়বো, সেই সংবাদপত্র সম্পর্কে কিছু মেমোরেবল তথ্য আমরা কিন্তু একটু নোট করে নিতে পারি। দেখো প্রথম যে ইম্পর্টেন্ট জায়গা, কারণ আমি এখানে সাজেশন দিয়েই দেবো, ওকে। ফার্স্ট এটা আমাদের সবার আগে দ্য বেঙ্গল গেজেট বা ক্যালকাটা জেনারেল অ্যাডভাইজার। সব থেকে পপুলার নেম হচ্ছে দ্য বেঙ্গল গেজেট, কিন্তু এই বেঙ্গল গেজেটই এর আর একটা নাম ছিল, সেটা হচ্ছে দ্য ক্যালকাটা জেনারেল অ্যাডভাইজার। এটা কিন্তু ফার্স্ট নিউজ পেপার ছিল ডিউরিং 1780, 1780 সালে। এটাই ছিল প্রথম সংবাদপত্র। এই প্রথম সংবাদপত্রের তথ্যটা কিন্তু বারবার পরীক্ষায় এসেছে, ঠিক আছে, যে বহু পরীক্ষায় এসছে যে বেঙ্গল গেজেট কি প্রতিষ্ঠা করে, সেটা হচ্ছে জেমস অগাস্টাস হিকি। এবার একটা জিনিস বুঝতে হবে যে এই যে বেঙ্গল গেজেটটা তৈরি হলো, সেই তৈরি হওয়ার পিছনে ফার্স্ট যেটা করে সেটা হচ্ছে ব্রিটিশরা। তা এইটা কারণ হচ্ছে যে ব্রিটিশরা চেয়েছিল যে ভারতের যে জনগণ, তখন 1780 সাল, তার মানে খুব দুর্বল, মানে সেই সময় পরিষেবা খুবই খারাপ। যারা এলিট ক্যাটাগরির ব্যক্তি, নিউজ পেপার কারা পড়বে? যারা এলিট ক্যাটাগরির ব্যক্তি, জমিদার। তারা ভেবেছিল যে জমিদাররা যদি আমাদের বিজয় বা আমাদের ক্লাস সম্পর্কে জানে, তবেই তারা কিন্তু তাদের যে ভৃত্যরা আছে তাদের মধ্যে সেই জিনিসটাকে ছড়িয়ে দিতে পারে। যে তথ্যটা এই বেঙ্গল গেজেট রেখেছিল এবং ব্রিটিশরা যে নীতিটা নিয়েছিল, সেই নীতির নাম হচ্ছে ট্রিকল ডাউন এফেক্ট বা চুইয়ে পড়া নীতি। যারা ইতিহাস পড়েছো তারা এই জিনিসটা জানবে, বা এটাকে আমরা ট্রিকল ডাউন এফেক্ট বলি। মানে সমাজের উন্নত শ্রেণী বা এলিট ক্যাটাগরির মানুষদের থেকে সমাজের নিম্ন স্তর পর্যন্ত ব্রিটিশদের যে গরিমা বা রয়্যালিটি, সেটা যেন পৌঁছে যায়। এই কারণেই সংবাদপত্রের সূচনাটা হয় দ্য বেঙ্গল গেজেট বা দ্য ক্যালকাটা জেনারেল অ্যাডভাইজার, এবং সেটা কিন্তু তার হাত ধরে হয়, জেমস অগাস্টাস হিকির হাত। এটা কিন্তু মেন তথ্য ছিল, এটা কিন্তু মাথায় রাখ। এবং এই জেমস অগাস্টাস হিকি একজন কিন্তু আইরিশ বা আয়ারল্যান্ডের ব্যক্তি ছিলেন। তিনি কিন্তু একজন আইরিশ নাগরিক ছিলেন, এটা মাথায় রাখবেন। সেই জন্য, কারণ কি দেখো, তখন গ্রেট ব্রিটেন বলা হতো। গ্রেট ব্রিটেন বলতে তখন তো আয়ারল্যান্ড, আইসল্যান্ড, নেদারল্যান্ড সমস্ত কিছু নিয়ে নিয়েই একটা গ্রেট ব্রিটেন ছিল তৎকালীন সময়। তা এখন এগুলো আলাদা আলাদা দেশ হয়ে গেছে, ঠিক আছে, স্বাধীন দেশ হয়ে গেছে, কিন্তু তখন কিন্তু সবটাকে নিয়েই বলা হতো গ্রেট ব্রিটেন। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পেপার আমাদের পড়তে হবে, সেই পেপারটা কিন্তু নেক্সট পরবর্তীকালে আসবে। কিন্তু এখানে একটা তথ্য দেখো, 1782 সালে মার্চ মাসে এই পত্রিকা বাজেয়াপ্ত করে। তা তোমাদের এটা মনে হতে পারে যে এটা তো একজন ব্রিটিশের নাগরিকই ছিল,
তো তিনি তার বিষয়টা বাজেয়াপ্ত কেন করা হলো? বিষয়টা এটাই যে এই পত্রিকাটা তৈরি করার উদ্দেশ্যই ছিল যে ব্রিটিশদের ব্যাপারে বলা, কিন্তু এই জেমস অগাস্টাস হিকি যে সম্পাদক ছিলেন তিনি ব্রিটিশদের কি হতো নিরপেক্ষ আলোচনা করতে খুব বেশি পছন্দ করতেন, কারণ তিনি একজন আইরিশ ব্যক্তি ছিলেন এবং তখন আয়ারল্যান্ডের কিছু আইরিশ ব্যক্তিরা এই গ্রেট ব্রিটেন থেকে পৃথক হয়ে নিজেদের একটা স্বাধীন রানীর শাসনে থাকবো না, তারা নিজস্ব একটা স্বাধীনতা চায়, এই বিষয়ে তৎকালীন সময়ে ওদের মধ্যে একটা গণ আন্দোলন তৈরি হওয়ার একটা পরিস্থিতি ছিল। এবং সেই জন্য এই বেঙ্গল গেজেটে তাদের ভালো জিনিসও যেমন লেখা হতো, খারাপ জিনিসও লেখা হতো। তাই জন্য সরকারি খারাপ জিনিসগুলো যাতে ভারতীয়দের মধ্যে প্রভাব না ফেলে সেই জন্য এটা পরবর্তীকালে কিন্তু বাজেয়াপ্তও করা হয়। ঠিক আছে, এটা মাথায় রাখ। তাহলে প্রথম সংবাদপত্র, তাহলে আমি এখানে লিখে দিলাম দিস ইজ ফার্স্ট, প্রথম। এটা স্যার কিন্তু পরীক্ষায় দেয়। হ্যাঁ বলো। ওই চুইয়ে পড়া নীতির সঙ্গে বেঙ্গল গেজেটের কি মানে সম্পর্কটা, এটা কিছু রিলেট করতে পারলাম না স্যার। মানে এই বিষয়টা খবরগুলো হচ্ছে কি প্রচারিত হতো? অবশ্যই এটা তুমি একটা জিনিস ভাবো, তৎকালীন সময়ে যে নিউজ পেপার কে পড়বে? একজন খুব বড় লোক জমিদাররাই পড়বে, যারা হ্যাঁ স্যার। সুশিক্ষিত সম্প্রদায়। তাহলে সুশিক্ষিত সম্প্রদায় যদি এই জিনিসটা পড়ে তাহলে তাদের যে ব্রিটিশ সম্পর্কে ধারণা হবে সেই ধারণাটা তাদের সাবঅর্ডিনেট যারা কর্মচারী আছে তাদের মধ্যেও সেই প্রভাবটা ফেলবে, কারণ প্রভু যা বলবে, জমিদার যা বলবে তার ভৃত্যরা সেটা মেনে নিতে বাধ্য। এটা ব্রিটিশরা প্ল্যান করেছিল, সেই কারণেই কিন্তু এখান থেকে শুরু করে চুইয়ে পড়া নীতি। এবং এটা পরবর্তীকালে আমরা যখন শিক্ষা ব্যবস্থা দেখবো না, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যেও কিন্তু আমরা এই চুইয়ে পড়া নীতিটা দেখবো, যেটাকে বলা হয় মেকলের মিনিট। এটাও আমরা হ্যাঁ স্যার। কিন্তু পড়বো। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ স্যার। ওকে, এরপরে চুইয়ে পড়া নীতিটা কি বললেন? চুইয়ে পড়া নীতি হচ্ছে সমাজের যারা উচ্চবিত্ত শ্রেণীর তাদের থেকে তথ্য, ব্রিটিশ সম্পর্কে ভালো ভালো তথ্য সমাজের নিম্ন শ্রেণীর দিকে প্রবাহিত হওয়া নীতিটাকেই বলা হয় চুইয়ে পড়া নীতি। বোঝা গেল? নেক্সট চলে আসি যেটা টপিক, আর একটা গুরুত্বপূর্ণ নিউজ পেপার দিগদর্শন। দেখো আমি কিন্তু এখানে যেগুলো মার্ক করছি, এই মার্ক করছি মানে কিন্তু এটা নয় যে বাকিগুলো ইম্পর্টেন্ট নয়। কেন মার্ক করছি? কারণ এগুলো বেশি এসেছে, আর যেগুলো মার্ক করছি না সেগুলো কম এসেছে। তার মানে দেয়ার ইজ আ হাই পসিবিলিটি যে যেগুলো আমি স্টার দিচ্ছি সেগুলো আবার আসবে এবং এসেওছে। ঠিক আছে, দিগদর্শন পত্রিকা, দেখো এই দিগদর্শন পত্রিকা এইটার ফাউন্ডার ছিল কে? মার্শম্যান। দেখো এই দিগদর্শন কিন্তু প্রথমবার বাংলা ল্যাঙ্গুয়েজে স্টার্ট হয়। ঠিক আছে, এবং এই বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রথম শুরুটা হয়। এখানে লিখে রাখো প্রথম বাংলা। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে এই দিগদর্শনের স্টার্ট আপটা কোথায় হয়, সেটা হচ্ছে আমাদের হুগলির শ্রীরামপুর। স্টার্ট আপটা কোথায় হয়েছিল? শ্রীরামপুর। কারণ সেই সময়ে শ্রীরামপুরে এই বিভিন্ন মিশনারি ছিল। ঠিক আছে, সেই খ্রিস্টান মিশনারিরা তখন কিন্তু এটা স্টার্ট করে। এবং এই যে পত্রিকাটার মাধ্যম দিয়ে তাদের উদ্দেশ্যটা কি ছিল? যে ভারতে প্রত্যেকটার উদ্দেশ্য ছিল, তো এখানে যেমন একটা উদ্দেশ্য ছিল ব্রিটিশদের সম্পর্কে বলা, তেমনি দিগদর্শনেরও একটা বক্তব্য ছিল। কারণ দেখো এখানেও কিন্তু মার্শম্যান, যিনি একজন ইংরেজ ছিলেন, 1818 সালে এটা স্টার্ট আপ হয়। ঠিক আছে, তাই ইনার বক্তব্য এটাই ছিল যে তিনি যেহেতু একজন খ্রিস্টান মিশনারি সম্প্রদায়ের ব্যক্তি ছিলেন, ভারতীয়দের মধ্যে খ্রিস্ট ধর্মের প্রভাব বা তাদের খ্রিস্ট ধর্মে উজ্জীবিত করা
হিন্দু বা মুসলিম ধর্ম থেকে তাদের কনভার্ট করে খ্রিস্ট ধর্মে নিয়ে আসার জন্য এই দিক দর্শন পত্রিকাটি শুরু করেন। কারণ তুমি বুঝতেই পারছো, বাংলা ভাষায় শুরু করেছে একজনকে ইংরেজ, তাহলে সেই ভাবনা চিন্তা যখন এসেছে তাহলে সেই জায়গাটা থাকবে, এটাও যেমন থাকবে। তার সাথে সাথে এখানে বিভিন্ন রকম প্রযুক্তি বিদ্যা সম্পর্কে কিন্তু বলা হতো, যেমন ধরো প্রাণীবিদ্যা, পদার্থবিদ্যা বা বিভিন্ন ভৌগোলিক যেসব আবিষ্কার হচ্ছে ব্রিটিশরা করছে, এই বিষয়েও কিন্তু কথা হতো। কিন্তু মূল লক্ষ্য ছিল খ্রিস্ট ধর্মের প্রচার, মেনলি খ্রিস্ট ধর্মের প্রচার কিন্তু এখান থেকেই স্টার্ট আপটা হয় এই দিগদর্শন পত্রিকার মাধ্যমে। পরবর্তীকালে আর একটা গুরুত্বপূর্ণ পত্রিকা যেটা এটার সঙ্গে কো রিলেটেড, এরাই পরবর্তীকালে ঠিক কয়েক মাস পরেই চালু করে। সেই পত্রিকাটার নাম তোমরা অনেকেই হয়তো পড়েছো, তার নাম হচ্ছে সমাচার দর্পণ। দেখো, এই সমাচার দর্পণ যেটা স্টার্ট আপ হয়, এটাও কিন্তু এই যে সমাচার দর্পণের যে স্টার্ট আপ, সেটাও কিন্তু এই টাইমেই হয়েছিল 1818। এই পত্রিকার কয়েক মাস পরে এবং শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনারি মাসম্যান সেই একই ব্যক্তি, এবং এটা ছিল হচ্ছে প্রথম বাংলা সংবাদপত্র কি সাপ্তাহিক, আর ওটা ছিল কি দৈনিক। হ্যাঁ, মাসিক। এটা মাসিক ছিল, আগেরটা ছিল মাসিক, মান্থলি, প্রতি মাসে মাসে বেরোতো। এটা ছিল প্রতি মাসে, মান্থলি। এবার দেখো কি মানে অদ্ভুত বিষয়, ব্রিটিশদের কিরকম প্ল্যানিং ছিল যে প্রথমে তারা মান্থলি সংবাদপত্র বের করলো, ঠিক আছে। যেই এই জিনিসটা ওরা দেখলো যে হ্যাঁ কিছুটা পপুলারিটি, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে, তার কয়েক মাস পরেই, মাস 6 পরেই তারা কিন্তু শুরু করে দিল কি, যে সপ্তাহে সপ্তাহে মানে আস্তে 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 দেখো জিনিসটা বাড়াচ্ছে। তার মানে একই জিনিস রিপিটেড টাইমস তুমি যদি তোমার মাথায় ঢোকানো হয়, তুমি সেটার বিষয়কেও ইনফ্লুয়েন্সড হয়ে পড়বে। তাই আমরা এখন বর্তমানে অনেক ক্ষেত্রেই যেসব খ্রিস্ট সম্প্রদায় ব্যক্তি দেখি, তাদের বেশিরভাগই তৎকালীন সময়ে কিন্তু কনভার্টেড খ্রিস্টান ছিল। মানে বর্তমানে আমরা যেসব খ্রিস্ট ধর্মের ব্যক্তিদের দেখতে পাই, মোস্ট অফ দ্য পার্সন বা বেশিরভাগ ক্ষেত্রে প্রায় 95% ব্যক্তিত্বরাই তারা কিন্তু কনভার্টেড খ্রিস্টান হিসাবেই কিন্তু পরিচিত ছিল। কারণ সেই সময়ে কিন্তু ব্রিটিশরা চেয়েছিল যে আমাদের ধর্মেই তারা উদ্বুদ্ধ হোক, এবং খ্রিস্ট ধর্মকে এমন ভাবে তারা রিপ্রেজেন্ট করেছিল, দিস ইজ ভেরি রয়্যাল রিলিজিয়ান, এরকম একটা বিষয়। বোঝা গেল? নেক্সট চলে আসি সমাচার দর্পণ। এই সমাচার দর্পণের ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন তোমাকে বলছি, দেখো এই সমাচার দর্পণটা যেটা শুরু হয়, সেই সমাচার দর্পণের ফাউন্ডারও কিন্তু সেই মার্কস। এটা কিন্তু খুব বেশি পপুলারিটি অর্জন করে রাদার দ্যান দিগদর্শন। কেন কি? কারণ এই যে একটা জিনিস প্রতি সপ্তাহে বেরোচ্ছে এবং সেই জিনিসটা সম্পর্কে মানুষের কাছে যাচ্ছে, যে একটা নতুন বিষয়ে আগ্রহ, মানুষের কিউরিসিটি তৈরি হচ্ছে, তাই দেখবে সমাচার দর্পণ এই পত্রিকাটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। এবং এটা বিভিন্ন শুধু বাংলায় নয়, পরবর্তীকালে এটা বিভিন্ন রাজ্য, তৎকালীন সময়ে রাজ্যগুলোতেও ছড়িয়ে পড়েছিল। এবং এটাও কিন্তু মাথায় রাখবে শ্রীরামপুর থেকেই শুরু হয়েছে। দেখো শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনই লেখা আছে, ঠিক আছে। তাই সমাচার দর্পণের ফাউন্ডারকে মার্সম্যান, এবং এটাই কিন্তু সেই সময় কিন্তু কার সময় হয়েছিল, দেখো 1818। তাহলে ওই যে টাইম, ওই সময় কে ছিল গভর্নর জেনারেল, তার নাম ছিল হচ্ছে হেস্টিংস, লর্ড হেস্টিংস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন বললাম না যে গভর্নর জেনারেলটা পড়বো, তখন কিন্তু এই লিঙ্ক গুলো করবে। তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম যে লর্ড হেস্টিংস এর সময়, বা এই প্রথম হেস্টিংসও বলা যায়, যার সময়কাল মোটামুটি 1813 টু 1823, এরকম একটা টাইম, 1813 থেকে 1823 এইরকম একটা টাইম ছিল। এই টাইমের সময় এই লর্ড হেস্টিংসই
মানে তখন তো আর এই গভর্নর জেনারেল আদেশেই সবকিছু চলছে। হ্যাঁ, এইটা কিন্তু সেই সময় কিন্তু স্টার্ট আপটা হয়েছিল, ঠিক আছে। এবং এই যে টাইম বিষয়টা, যে সেই সময় কিন্তু তিনি কিন্তু প্রেস অফ ইন্ডিয়া বিষয়টা কে প্রকাশ করার জন্যই কিন্তু উঠে পড়ে লেগেছিলেন এই লর্ড হেস্টিংস। প্রথমে ওয়েলেসলি করেছিল, কারণ তার আগে যে ব্যক্তি ছিলেন তিনি ছিলেন লর্ড ওয়েলেসলি। তো ওয়েলেসলি স্টার্ট আপ করলেও সেই জিনিসটা খুব একটা ভালো কিছু হয়নি। হেস্টিংস এসে সেটাকে আরো বেটার জায়গায় নিয়ে যায়, তাই জন্য সেই সময় কিন্তু এই বিষয়গুলো হয়। বোঝা গেল? এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় এর সঙ্গে রিলেট করতে পারে। দেখো, পত্রিকা পড়ছি তো, তাহলে এই পত্রিকাগুলোর মধ্যে সবই তো ব্রিটিশরা পড়ছে, তাহলে বাঙালি পত্রিকার ব্যাপারটা কি আছে? দেখো, এখানে অনেকগুলো বাঙালি পত্রিকার মধ্যে আমি একটা গুরুত্বপূর্ণ পত্রিকার নাম বলবো, সেটা হচ্ছে বঙ্গদূত। একই সময়ে রাজা রামমোহন রায় এবং দ্বারকানাথ ঠাকুর মিলিয়ে তারা কিন্তু তৈরি করে, ঠিক আছে। এবং কেন করে? যাতে এই খ্রিস্টানদের সাথে সাথে খ্রিস্টান ধর্ম যেটা ওরা প্রচার করছে সেইটা যাতে হিন্দু ধর্মের উপর প্রভাব না ফেলে, সেই জন্য কিছু পৌরাণিক কাহিনী অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে হিন্দু শাস্ত্র, সেই হিন্দু শাস্ত্র সম্পর্কে মানুষকে অবগত করার কারণে জন্য তারা এই বঙ্গদূত পত্রিকাটা শুরু করে। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। কারণ এই বঙ্গদূত পত্রিকা রামমোহন রায় এবং দ্বারকানাথ ঠাকুর, তাহলে বুঝতেই পারছো রামমোহন রায় কিন্তু তৎকালীন সময়ে হিন্দু বা জাগরণের ক্ষেত্রে বা এই ধরনের ক্ষেত্রে মানে তৎকালীন আর্থসামাজিক জায়গায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল। সেই জন্য এটা কিন্তু আমাদের পড়ে রাখতে হবে। এবং 1822-এর দিকে এটা কিন্তু শুরু হয়, ঠিক আছে। স্যার, পরবর্তীকালে, হ্যাঁ বলো। ওটা কি বললেন? বঙ্গদূতটা হচ্ছে শুধুমাত্র হিন্দুদের জন্য, মানে খ্রিস্টানরা যেমন যা হচ্ছে হচ্ছে, হিন্দুদের যাতে সেই জিনিসটা না হয়, হিন্দুদের জন্য বঙ্গদূত ওই জন্য, তাই তো? মানে হ্যাঁ, স্পেশালি বাঙালি হিসাবে হিন্দুদের সেটা জন্য। স্টার্ট হলো, ঠিক আছে, এগেনস্টে। এবং তোমরা খুব গুরুত্বপূর্ণ একটা নাম শুনবে, তোমরা জানো, তোমরা নিশ্চয়ই নীলরতন সরকারের নাম শুনেছো। তা এই নীলরতন সরকার, যে সরি আমি একটা কথা বলছি, নীলরতন সরকার নয়, নীলরতন হালদার। তা ইনি কি করেছিলেন? নীলরতন হালদার কে ছিলেন? নীলরতন হালদার ছিলেন হচ্ছে যে এই যে রামমোহন রায় এবং দ্বারকানাথ ঠাকুরের একজন অ্যাসিস্ট্যান্ট ছিল। 1829 নীলরতন হালদার, নীলরতন হালদার এই বঙ্গদূত পত্রিকার সম্পাদক নির্বাচিত হন। মানে কি? মানে সম্পাদক বলতে কি শুরুটা, তার পরবর্তীকালে। বোঝা গেল বিষয়টা? এটা কিন্তু মাথায় রাখবে। স্যার, সম্পাদকটা নীলরতন বোঝা গেল না। সম্পাদকের কাজটা কি স্যার? সম্পাদকের কাজ হচ্ছে সেটাকে অ্যাসেস করা, মানে জিনিসটাকে মানে একটা প্ল্যানিং করে তার যে টপিক গুলো আছে সেটাকে সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করা। মানে এনারা তো লিখে দেবেন, রামমোহন রায় এবং দ্বারকানাথ ঠাকুর তো লিখে দেবে, কিন্তু সেটাকে উপস্থাপনা করবে প্ল্যানিং অনুযায়ী করতে হবে না। সেই প্ল্যানিংটা করেছিল হচ্ছে এই নীলরতন হালদার 1829 সাল থেকে। কারণ তার আগে কি ছিল, এটা অনেকটা কি বলতো জার্নালের মতন তৈরি হতো, মানুষের কাছে যেত জার্নাল। এই জার্নালের মতন হওয়াটা থেকেও পরবর্তীকালে নীলরতন হালদার সেটাকে শুধু প্ল্যানিং ওয়েতে জিনিসটাকে নিয়ে আসে। বোঝা গেল বিষয়টা? এটা কিন্তু হ্যাঁ মাথায় স্যার। রাখবে। নেক্সট চলে আসি, খুব গুরুত্বপূর্ণ, সেটা দুটো পত্রিকা আমি আগে এই পত্রিকাটা পড়িয়ে নিচ্ছি, হিন্দু পেট্রিয়ট, সবাই জানো। দেখো,
এই হিন্দু পেট্রিয়ট এই পত্রিকাটা গুরুত্ব কেন এত বেশি? দেখো, প্রথম কথা হচ্ছে এই হিন্দু পেট্রিয়টের যে সম্পাদক, সেই সম্পাদক কিন্তু মানে একদম প্রথমে গিরিশচন্দ্র ঘোষের মাধ্যম দিয়েই শুরু হয়। ভালো করে বুঝবে, দিস ইজ ভেরি কনফিউজিং কোশ্চেন। পরীক্ষায় কোশ্চেন দেবে যে হিন্দু পেট্রিয়টের প্রথম সম্পাদক কে ছিল। হিন্দু পেট্রিয়ট পত্রিকাটা 1853 সালে মোস্ট অফ দা ক্ষেত্রে নীল বিদ্রোহে, ব্রিটিশদের অত্যাচার এবং নীল চাষীদের দুর্দশার বিষয় নিয়ে কিন্তু পত্রিকাটার বিষয়বস্তু ছিল। ঠিক আছে, তো গিরিশচন্দ্র ঘোষ এটার সূচনাটা করে, কিন্তু কয়েক মাসের মধ্যেই তিনি এটা ট্রান্সফার করে দেন অফিসিয়ালি। ভালো করে বুঝবে, আবার আমি রিপিট করছি, অফিসিয়ালি হরিশচন্দ্র মুখার্জির কাছে। শুরুটা কে করেছিল? গিরিশচন্দ্র ঘোষ, কিন্তু অফিসিয়ালি সেটা দায়িত্বপ্রাপ্ত হন কে? হরিশচন্দ্র মুখার্জি। তাই পরীক্ষায় যখন তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন, তোমরা কিন্তু ডাইরেক্ট লিখবে হচ্ছে হরিশচন্দ্র মুখার্জি। কেন? তিনি অফিসিয়াল ছিলেন। প্রথমে ছিল কে? গিরিশচন্দ্র ঘোষ। দেবে না পরীক্ষায়, কিন্তু অপশানে তোমাকে গিরিশচন্দ্র ঘোষও অপশানে থাকবে, হরিশচন্দ্র মুখার্জিও অপশানে থাকবে। ন্যাচারালি অনেকেই এই জিনিসটা কনফিউশনে ভুগে, কিন্তু যেটা অফিসিয়ালি সেটাকেই আমরা কিন্তু গ্রহণযোগ্য নেব, অফিসিয়ালি। ওকে, তাহলে দেখো এটা কিন্তু 1853 পর্যন্ত হরিশচন্দ্র মুখার্জি সম্পাদনা করেছিলেন। তাহলে প্রথম সম্পাদক যদি বলা হয় সেটা এটা। এবং এই যে 1853 সালের 6th জানুয়ারি, ভালো করে বুঝবে, 1853 সালের 6th জানুয়ারি, আমি এটাও ডেটটাও বলে দিচ্ছি, জানুয়ারি এখানে লেখা নেই যদিও, তাও তোমরা নোট ডাউন করে নিতে পারো, বা আমি পিডিএফটা গ্রুপে পাঠিয়ে দেবো, মার্ক করা পিডিএফটা। সেই 6th জানুয়ারি এটা কিন্তু প্রথম প্রকাশিত হয়, এবং এটা কিন্তু একটা উইকলি ছিল, উইকলি, সাপ্তাহিক। দেখতেই পাচ্ছ এখানে লেখাও আছে, দিস ইজ উইকলি। এবং দেখো ইংরাজি কেন ছিল? কারণ ইংরেজরা কিন্তু চাইতো যে স্থানীয় ভাষায় না বলে ইংরাজিতেই দেওয়া, এবং এই জন্যই এটার ওপর কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু একটা আক্রোশ কিন্তু পড়েছিল, এবং এটা কিন্তু বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে এরা। এবং এই এর বিষয়বস্তুটাই কি ছিল? নীল চাষী বা নীল বিদ্রোহের বিরুদ্ধে ব্রিটিশদের বক্তব্যকে তুলে ধরা, এটা কিন্তু মাথায় রাখবে। ওকে, দ্বিতীয় যেটা আসি সেটা হচ্ছে সোমপ্রকাশ। দেখো, সোমপ্রকাশ পত্রিকা যেটা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি যে 19বিংশ শতকের সময় তার সূচনাটা, মানে কি হয় সূচনা বলতে কি, এই দ্বারকানাথ বিদ্যাভূষণ যিনি ছিলেন, তিনি ভীষণভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা করতেন। এই ভদ্রলোক ভীষণভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা করতেন। তা তিনি কি করেছিলেন? তার মতাদর্শকে নিয়ে তার সঙ্গে আলোচনা করে তিনি একটি পত্রিকা শুরু করেন, তার নাম হচ্ছে সোমপ্রকাশ। এবং এটাও ছিল কিন্তু সাপ্তাহিক পত্রিকা। ঠিক আছে, এটাও কিন্তু সাপ্তাহিক পত্রিকা, যেটা বর্তমান আর্থ রাজনৈতিক এবং সামাজিক বিষয়কে নিয়েই কিন্তু প্রথম পত্রিকা, যেখানে রাজনীতি সংক্রান্ত বিষয়ে মানুষকে আরো বেশি অবগত করা তাদের মূল লক্ষ্য ছিল। মানে কি, যে ব্রিটিশরা আমাদের জন্য কতটা ভালো করছে, বা আমাদের বিরুদ্ধে কতটা রাজনীতি করছে, বা আমাদের থেকে কি নিয়ে যাচ্ছে আর কি দিচ্ছে, এই বিষয়টা সম্পর্কে মানুষকে অবগত করার জন্য সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ। এবং এটা
শুধু তাই বলে নয়, তৎকালীন যে বিষয় ধারাগুলো ছিল হিন্দুদের, বিধবা বিবাহ, বাল্য বিবাহ বা কৌলিন্য প্রথা বা নারীদের শিক্ষিত করতে হবে, এই বিষয় নিয়ে একটা সুদৃঢ় ব্যাপার তৎকালীন সময় কিন্তু একমাত্র প্রথম পত্রিকা যেটা সোমপ্রকাশ সেটাই করেছিল। তার মানে এখানে তোমরা লিখে রাখতে পারো যে নারী সংক্রান্ত বিষয়। দেখো, এটাকে রাজনীতির সঙ্গে রিলেট করা দেওয়া যাবে, কারণ এই যে বিষয়টা, তখন তো গোঁড়া হিন্দুরা ছিল, তাহলে তাদের বিরুদ্ধে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লড়ছিল। এবং আমরা এই বিষয়টা সম্পর্কে অনেকেই অবগত যে তিনি আমাদের মানে এই বিষয়টা নিয়ে কতটা উজ্জীবিত হয়েছে। এবং এই পত্রিকাটা ন্যাচারালি বাংলা ভাষায় প্রকাশিত হলেও আরো দু একটা ভাষায় এটা কিন্তু প্রকাশিত হতো। মানে কিছু ধরো সংস্কৃত ভাষা মিশ্রণ, এবং তার সাথে সাথে মৈথিলি একটা ভাষা হয়, মৈথিলি, এই দুটো ভাষার সংমিশ্রণে এই পত্রিকাটাও প্রকাশিত হতো। কেন? কারণ দেখো, বাংলা তখন তো অবিভক্ত বাংলা, তার মানে মৈথিলি ভাষাগুলোও কিন্তু তৎকালীন সময় কিন্তু আসাম বা ত্রিপুরা এই চত্বর দিয়ে কিন্তু ভীষণ পপুলার ছিল, তখন রিজিওনাল ভাষা হিসাবে ছিল। আর সংস্কৃত মৈথিলি ছাড়া আর একটা কি ভাষা বললে? সংস্কৃত। কারণ আমরা তো জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতটা সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন, তার নিজস্ব ভাষাতেও তিনি কিন্তু এই ভাষা লিখতেন। তাহলে বাংলা, মৈথিলি এবং সংস্কৃত ভাষায় কিন্তু এটা কিন্তু হতো। এবং তার বিষয়গুলো সম্পর্কে তোমাদের বলে দিলাম, বাল্য বিবাহ, নারী শিক্ষার মানে বৃদ্ধি করা বা কৌলিন্য প্রথা, এই বিষয়গুলোর সম্পর্কে তার ভাবনা চিন্তা বা এইগুলো ঠিক নয়, যে বিধবা বিবাহ বন্ধ না হওয়া মানে করা, এই বিষয়গুলো নিয়ে যে আমাদের বিষয়গুলো আছে, যে কুসংস্কার যাতে নারী জীবিত হয়, সেই বিষয়টা নিয়ে কিন্তু এই পত্রিকার বিষয়বস্তু ছিল। তাই জন্য এটা কিন্তু বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকা হিসেবে কিন্তু আলোচনা হয়েছে, সামাজিক ও রাজনৈতিক বলতে পারো। ওকে, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, নেক্সট চলে আসে। স্যার, হ্যাঁ বলো। স্যার ওইটা কি বললেন জানো, ওই যে হিন্দু প্যাট্রিয়ট, ওটা 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 যদি বলে কে করেছে তাহলে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় লিখবো, তাই তো? মানে ওখানেই তো দাগ দেবো। একদম একদম একদম, ওটা নিয়ে কোনো কনফিউশনই নেই। স্টার্ট আপ করেছিল গিরিশচন্দ্র ঘোষ, কিন্তু কয়েক মাসের মধ্যেই সেটা অফিসিয়ালি ট্রান্সফার হয়ে যায় কার হাতে? হরিশ্চন্দ্র মুখার্জির হাতে। আর নীল বিদ্রোহ সম্পর্কে বিষয়বস্তু ছিল। স্যার বলছিলাম, তাহলে গিরিশচন্দ্র ঘোষটা যে আছে, এই হিসাবে কি কোনো প্রশ্ন আসতে পারে যে কে শুরু করেছিলেন? তাহলে গিরিশচন্দ্র ঘোষ হ্যাঁ, লিখবো, যদি তাই তো? শুরু কথাটা বলে, যদি কোশ্চেনটা তোমাদের দেখে নেবে, যদি শুরু কথা কে স্টার্ট করেন, পত্রিকা শুরু করেন কে, তাহলে গিরিশচন্দ্র ঘোষ। আর যদি বলা হয় প্রথম সম্পাদক কে, তাহলে হরিশ্চন্দ্র মুখার্জি। বোঝা গেল? ওকে স্যার। আচ্ছা, তাহলে দেখো, আমরা এই 1853 কমপ্লিট করলাম, তারপরে আমরা কমপ্লিট করলাম 1858। কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এই 1858, তার আগে একটা বিদ্রোহ হয়ে গেছে অলরেডি। কি বিদ্রোহ বলো, জানো তো? সিপাহী বিদ্রোহ। সিপাহী সিপাহী বিদ্রোহ। বিদ্রোহ। তার মানে তখন কিন্তু ব্রিটিশটা কিন্তু খুব দুর্বল হয়ে গেছে, মানে তখন কিন্তু আর কোম্পানির শাসন নেই, তখন কিন্তু রানীর শাসন চলে এসেছে। এই 1858, যেটা আমরা বলি বেটার গভর্নমেন্ট ফর ইন্ডিয়া অ্যাক্ট, ঠিক আছে? এই যে টাইম গুলো আমরা মনে রাখবো, এই যে লিঙ্কিং প্যাটার্ন গুলো আমি বলছি, আজকে হয়তো ফার্স্ট ক্লাস, পরবর্তীকালে আরো আমরা এগোবো যখন, তখন জিনিসগুলো বুঝতে পারবো। নেক্সট যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং খুব পপুলার, সেটা হচ্ছে অমৃতবাজার পত্রিকা। দেখো, অমৃতবাজার পত্রিকা এমন একটা পত্রিকা যেটা কিন্তু ব্রিটিশদের ক্ষেত্রে খুব অস্বস্তির কারণ হয়েছে, ভীষণ অস্বস্তির। এতগুলো যে পত্রিকা পড়ছো, তার মধ্যে 1868 সালে
এই অমৃতবাজার পত্রিকাটাকে নিয়ে কিন্তু বহুত প্রবলেম ছিল। দেখো, প্রথম কথা হচ্ছে এটা কিন্তু ব্রিটিশ বিরোধী কার্যকলাপকে দিয়ে তাদের সামনেই রিপ্রেজেন্ট করাটাই কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল। এটাই হচ্ছে তাদের মেন ফরম্যাট ছিল। মোটামুটি বলা হয় প্রায় 20 ফেব্রুয়ারি 1868 সালে এটা কিন্তু প্রতিষ্ঠা করা হয় এবং এর দুটো ল্যাঙ্গুয়েজ ছিল। প্রথমে এটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে শুরু হয়, পরবর্তীকালে ব্রিটিশরা বাধ্য করে যে এটাকে ইংরাজি ভাষায় সূচনা করতে। কেন করে? কারণ তৎকালীন সময়ের যে গভর্নর জেনারেল ছিল সে কিন্তু খুব বলা হয় কুখ্যাত, এত গভর্নর জেনারেল এসেছে তাদের মধ্যে সব থেকে কুখ্যাত ছিল, তার নাম ছিল হচ্ছে লর্ড লিটন। ঠিক আছে, লর্ড লিটন তিনি ব্রিটিশ নিজে একজন ব্রিটিশ হয়ে ব্রিটিশদের প্রতি সম্পর্কে এতটা গোঁড়া ছিলেন এবং এতটা নৃশংস এবং নিষ্ঠুর ছিলেন, এবং তিনি কিন্তু খুব ডমিনেটিং রোল প্লে করেছিলেন সমস্ত সেই দেখা যাচ্ছে ওয়ারেন হেস্টিংস থেকে মাউন্টব্যাটেন পর্যন্ত যতগুলো ভাইসরয় গভর্নর জেনারেল যারা এসছে তাদের মধ্যে সব থেকে ডমিনেটিং রোল প্লে করেছে হচ্ছে লর্ড লিটন। তার টাইম স্প্যানও খুব কম ছিল, বছর 4 ছিল। তিনি সংবাদপত্রের যে স্বাধীনতা সেটাকে তিনি কিন্তু নষ্ট করে দিয়েছেন এবং এটা স্টার্ট আপ হয় যশোর জেলা। এবং এই যশোর তৎকালীন যে আজকের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যশোর জেলা থেকে এটা স্টার্ট আপ হয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি লিখেও দিয়েছি নোট, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যশোর জেলা থেকে শুরু হয় এবং বিষয়টা হচ্ছে এটার নাম অমৃতবাজার কেন, এটাও একটা বিষয়। যদি এটা পরীক্ষার কোশ্চেন নয়, তাও গল্পের ছলে আমি তোমাদের জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের জানাটা খুব জরুরি, ভালো লাগবে। বিষয়টা হচ্ছে তৎকালীন এই যে ব্রিটিশরা ছিল, তা সেই সময় কিছু ব্যবসায়ী ছিল। সেই ব্যবসায়ী নাম ছিল হচ্ছে নারায়ণ ঘোষ। ঠিক আছে, নারায়ণ ঘোষের দুটো সন্তান ছিল, এক ছিল হচ্ছে মতিলাল ঘোষ আর একটা হচ্ছে শিশির কুমার ঘোষ। এই দুই ব্যক্তি, ঠিক আছে, তা এরাই তো এটা শুরু করে। এবং এনাদের যে মা, তার নাম ছিল হচ্ছে অমৃতময়ী। তা এই অমৃতময়ীর নাম অনুসারে, তাদের মায়ের নাম অনুসারেই ছিল হচ্ছে অমৃতবাজার পত্রিকা, যা 1868 সালের 20 ফেব্রুয়ারি তারা লঞ্চ করে, যে উপহার দেয়া, যে মাকে উৎসর্গ করে তাদের এই জিনিসটা শুরু করেছিল। তাই জন্য এটার নাম হচ্ছে অমৃতবাজার পত্রিকা। ঠিক আছে, নারায়ণ ঘোষ কে ছিলেন বলেন? এদের বাবা নারায়ণ ঘোষ ছিল হচ্ছে এই মতিলাল ঘোষ এবং শিশির কুমার ঘোষের বাবা, এবং তাদের মায়ের নাম ছিল অমৃতময়ী ঘোষ। কিন্তু উনি পেশায় কিছু ছিলেন, ইংরেজদের কোনো কিছুর সঙ্গে যুক্ত ছিলেন? বণিক ছিলেন, ধনী ব্যবসায়ী ছিলেন। এনাদের বাবারা ছিল হচ্ছে ধনী ব্যবসায়ী, বিশাল বড় ব্যবসায়ী ছিল, যশোর জেলার বিরাট বড় ব্যবসায়ী ছিল। ঠিক আছে, তার ছেলে, বুঝতে পারছো নিশ্চয়ই, তাহলে সমাজে তাদের কতটা গ্রহণযোগ্যতা সেই বিষয়ে। এবার দেখো, শুরুটা তো হলো, তা শুরুটা হওয়ার পরে যেহেতু ব্রিটিশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাই দেখো পরবর্তীকালে এটা ইংরাজি ভাষায় প্রকাশিত হতে শুরু করে। ঠিক আছে, তাহলে এই ইংরাজি ভাষায় যখন এটা শুরু হয়, তখন তার আগে থেকেই ওই যশোর জেলায় খুব প্লেগের প্রাদুর্ভাব হয়। প্লেগ, তখন প্লেগ বিরাট ব্যাপার ছিল। তাই 1871 সালে সেই পুরো সংস্থাটাকে তারা টেনে নিয়ে আসে হচ্ছে বউবাজার, কলকাতা। আজকের যেটা বউবাজার, সেই কলকাতা 1871 সালে। সেখান থেকে আবার উপস্থাপনা শুরু হয়। যশোর থেকে ডাইরেক্ট টেনে নিয়ে 1871 সালে চলে এলো এবং পার্মানেন্ট ভাবেই এনারাই। এবং তৎকালীন সময় থেকেই এটা কিন্তু ওই বাংলা এবং ইংরাজি দুই ভাষাতেই কিন্তু স্টার্ট আপ হয় 1871 সাল। ঠিক আছে,
এবং পার্মানেন্ট ভাবে এটা 1874 সালে শুরু হলো এবং পরবর্তীকালে এটা বাগবাজারে একটু স্থানান্তরিত করা হয়েছিল একটু সাময়িক দিনের জন্য, কলকাতার বাগবাজার। এবং আমি একজন গভর্নর জেনারেল কথা বললাম, লর্ড লিটন, তিনি কি করলেন, এটা তিনি প্রেস অ্যাক্ট সেই সময় প্রবর্তন করেছিলেন, তার নাম হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এই প্রেস অ্যাক্টের ফলে এই পত্রিকাটাকে তিনি ব্যান করে দিয়েছিলেন, যে বন্ধ করে দাও, মানে এইরকম ব্রিটিশ বিরোধী কার্যকলাপ বা আমাদের সম্পর্কে উল্টোপাল্টা কথা লেখা, এটা কিন্তু তৎকালীন সময় কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল ব্রিটিশদের চেষ্টা, মানে লর্ড লিটনের নির্দেশে। পরে অবশ্য রিপন এসে সেই জিনিসগুলোকে আরো ভালো করে, কারণ রিপন হচ্ছে ভাইসরয়দের মধ্যে, মানে একদম ওয়ারেন হেস্টিংস থেকে পর্যন্ত, মাউন্ট ব্যাটেন পর্যন্ত যতগুলো লোক এসছে তার মধ্যে সব থেকে ভালো লোক ছিল হচ্ছে লর্ড রিপন, যা মানে তিনি ভারতীয়দের হয়েই কাজ করতেন, মানে একজন ব্রিটিশ হয়ে তিনি ভারতীয়দের জন্য ভেবেছেন, এমন একজন ব্যক্তি হচ্ছেন লর্ড রিপন, যিনি পরবর্তীকালে এসেই প্রেস যে মানে স্বাধীনতা হরণ করা হয়েছে সেটাকে সরিয়ে দেয়। নেক্সট চলে আসে একটা গুরুত্বপূর্ণ পত্রিকা, 1879 সালে এস.এন. ব্যানার্জি বেঙ্গলি পত্রিকা স্থাপন করে। এটাও কিন্তু পরীক্ষায় খুব দেয়, আমি যেগুলো বলে দিচ্ছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, বেঙ্গলি পত্রিকাটা এটা সুরেন্দ্রনাথ ব্যানার্জি শুরু করেছিল। তা তোমরা নিশ্চয়ই জানো যে এই সুরেন্দ্রনাথ ব্যানার্জির বক্তব্য কি ছিল, আমি শর্টে বলে দিচ্ছি। তিনি এই যে পত্রিকাটা শুরুটা প্রথমে করেছিল হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ, সেই গিরিশচন্দ্র ঘোষকে সেই হিন্দু পেট্রিয়টের যে ব্যক্তি তার সঙ্গে কোলাবোরেশন করে শুরু করেছিল, কোলাবোরেশন, যে আপনি আসুন, আপনার তো একটা অভিজ্ঞতা আছে। কারণ দেখো, মোটামুটি এটা 1879, ভালো করে দেখবে, এটা 1879, এটা 1853, তাহলে বেশ কিছু অভিজ্ঞতা গিরিশচন্দ্র ঘোষের আছে। তাকে ডেকে নিয়ে এসে তিনি এই জিনিসটা সূচনা করেন এবং দি বেঙ্গলি বলে ইংরাজি ভাষায় এটা কলকাতা থেকে প্রকাশিত হতো আর কি, ঠিক আছে। এবং এই পত্রিকাটা ভারতীয়দের মনে জাতীয়তাবাদী কার্যকলাপ, ন্যাশনালিজম, দেশকে নিয়ে ভালোবাসা, দেশ প্রেম সংক্রান্ত বিষয়, এটা কিন্তু বেঙ্গলি পত্রিকা করেছিল, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় যেটা আমরা খুব গুরুত্বপূর্ণ এখানে আসবে, দেখো মারাঠা পত্রিকা এবং কেশরী পত্রিকা, এই দুটো কিন্তু মহারাষ্ট্রের পত্রিকা। হ্যাঁ, এতক্ষণ বাংলায় ছিলাম, এবার মহারাষ্ট্রে আসি। বালগঙ্গাধর তিলক এটা মেন সূত্রপাত করেছে। মানে দেখো, এই যে ন্যাশনালিজম বিষয়টা শুরুটা করলো সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়লো সারা ভারতবর্ষে। পশ্চিম ভারতের সূচনাটা করলেন বালগঙ্গাধর তিলক এবং তিনি 1881 সালে মারাঠা পত্রিকা এবং কেশরী পত্রিকা শুরু করেন। এখানে ভাষা সংক্রান্ত বিষয়ে জানতে হবে, মারাঠা পত্রিকা কোন ভাষায় রচিত, ইংরাজি ভাষায়, আর কেশরী পত্রিকা রচিত হচ্ছে মারাঠি ভাষায়। ভুল করেও মারাঠি পত্রিকা কোন ভাষায়, মারাঠি, এটা লিখে দিও না, অপশানে থাকবে কিন্তু, বলে রাখ। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে স্টেটসম্যান, যেটা এখনো আছে, যেটাকে আগে বলা হতো ইন্ডিয়ান স্টেটসম্যান, সেটা এখন দ্য স্টেটসম্যান। সূচনা কি করেছিল, রবার্ট নাইট। বর্তমানে এটা ভারতীয়দের আন্ডারেই চলে এসেছে, কিন্তু সূচনা কি করেছিলেন রবার্ট নাইট। সেম সিস্টেম, যে ব্রিটিশদের সম্পর্কে ভালো ভালো কথা বলা, মানে ব্রিটিশ এবং ভারতীয়দের মধ্যে দেখো এখন থেকে একটা দ্বন্দ্ব তোমরা দেখতে পাবে, এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা পত্রিকা খুব পপুলার বর্তমানে, এখনো অনেক ক্ষেত্রে মানে অনেকে পড়ে ইউপিএসসি প্রিপারেশনের জন্য, দ্য হিন্দু। এটার সূত্রপাত খুব প্রাচীন পত্রিকা, এটাও কিন্তু মাদ্রাজ থেকে, জিএস আইয়ার এর মেন ব্যক্তিত্ব ছিল কিন্তু জিএস আইয়ার, রাঘবাচার্য থেকেও
মেন সম্পাদক ছিলেন হচ্ছে জিএস আইয়ার। তোমরা এটাকে বেশি হাইলাইট করবে, হ্যাঁ, অপশনে এটা দেবে, অপশনে জিএস আইয়ারটা দেবে। কোথা থেকে হতো? তামিলনাড়ু, মাদ্রাজ, দ্য হিন্দু। আচ্ছা, বাংলা আর একটা পত্রিকা সঞ্জীবনী, কৃষ্ণ কুমার মিত্র এটা পরীক্ষায় দেয়। এটাও কিন্তু সেই একই আমাদের স্বদেশী আন্দোলনের সময় তৈরি হলো, সূচনাটা তৈরি হলো সেই সময়। এখান থেকে পরপর যেগুলো আমি মার্ক করে দিচ্ছি, যেমন সুলভ সমাচার, যুগান্তর, সন্ধ্যা, আল হিলাল, নিউ ইন্ডিয়া, কমনওয়েলথ, এই কটা টানা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। অ্যানি বেসান্তের এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যানি বেসান্ত একজন কে ব্যক্তি ছিলেন? একজন আইরিশ ব্যক্তিত্ব ছিলেন অ্যানি বেসান্ত। স্যার দা হিন্দুটা একটু বলবেন স্যার? আর দা হিন্দুটা যে বললেন জিএস আইয়ার, মানে ওটা কি উনি প্রকাশনা করেছিলেন, এটাই কি লিখবো? একদম, জিএস আইয়ার কিন্তু প্রকাশিত করেছিলেন এবং তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল হচ্ছে বীর রাঘবাচার্য। তাই জন্য তোমাদের বললাম যে পরীক্ষায় কিন্তু জিএস আইয়ারটাই দেবে। ঠিক আছে, এবার এই নিউ ইন্ডিয়া আর কমনওয়েলথটা একটু ভালো করে দেখে রাখবে। স্যার যেগুলো সাল নেই তাহলে কি লিখবো না? না, আমি বলে দিচ্ছি, আমি যেগুলো নেই সেগুলো বলে দিচ্ছি। এই দুটো পত্রিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, স্টার দিলাম কেন? দেখ, প্রথম কথা হচ্ছে একজন আইরিশ ব্যক্তির হয়ে তিনি এইটা প্রকাশ করছে, তাহলে সেটা কি ব্রিটিশরা ভালো চোখে নেবে? নেবে না। এই আন্দোলনটা কি ছিল? আয়ারল্যান্ডে বললাম না, তৎকালীন সময় ধীরে 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 ব্রিটিশদের বিরুদ্ধে একটা স্বাধীনতা আন্দোলন, যেটাকে বলা হয় হোম রুল, সেই হোম রুল আন্দোলনটা ভারতেও কিন্তু ছড়িয়ে পড়েছে। সেই হোম রুল আন্দোলনের যে কনসেপ্ট, সেইখান থেকে 1914 সালে, ভালো করে বুঝবে, 1914 সালে প্রথম তিনি যে পত্রিকাটা প্রকাশ করেন যে আমরাও ওদিকে আন্দোলন করছি, তোমরাও এইভাবে আন্দোলনটা শুরু করতে পারো। কার সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন? বাল গঙ্গাধর তিলকের সঙ্গে যুক্ত হয়ে অ্যানি বেসান্ত। একজন ভারতীয় তো লাগবে, কারণ তিনি তো ব্রিটিশ, তাহলে তাকে ভারতের মধ্যে পপুলারিটি পেতে গেলে ব্রিটিশের সাহায্য দরকার। তাই 1914 সালে তিনি প্রথম নিউ ইন্ডিয়া পত্রিকাটা শুরু করেন। এটা মাথায় রাখবে, সালটা দেয়া ছিল না, আমি লিখে দিলাম। এবং ঠিক তার পরের বছর তিনি শুরু করলেন কি পত্রিকা? সেটা হচ্ছে কমনওয়েলথ। দেখো, এই দুটো জিনিস, কমনওয়েলথ এই পত্রিকাটা অ্যাজ ওয়েল অ্যাজ তার যে নিউ ইন্ডিয়া, দুটো জিনিসই কিন্তু মেন বক্তব্য ছিল যে জনগণকে জাগানো ব্রিটিশ বিরোধী কার্যকলাপের ক্ষেত্রে। ঠিক আছে, এই বিষয়টা কারণ মাথায় রাখবে, এই যে নিউ ইন্ডিয়া এবং কমনওয়েলথ, এই যে কমনওয়েলথ কথাটা দেখছো না, ওয়েলথ মানে কি? সম্পদ। তাহলে জনগণের মঙ্গল, কমনওয়েলথের বাংলা যদি করি, তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট যদি বলি জনগণের মঙ্গল, এইটা তার বিষয়বস্তু ছিল, যে কিভাবে ভারতীয় জনগণদের ভালো করা যায়, ব্রিটিশদের অধীনে থাকা সত্ত্বেও কিভাবে ভালো করা যায়, এইটা কিন্তু তৎকালীন সময় কিন্তু ভাবনা চিন্তা করা হয়েছিল। বোঝা গেল নিউ ইন্ডিয়ার ব্যাপারটা আর কমনওয়েলথের ব্যাপারটা, এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে, আবারও দেবে। আল হিলাল পত্রিকা 1912 সালে আবুল কালাম আজাদ মুসলিমদের সমন্বয়ে মুসলিম সম্প্রদায়কে নিয়ে কিভাবে আমরা এগোতে পারি সেই বিষয়টা সম্পর্কে বলেছেন। সন্ধ্যা পত্রিকা, এটা স্বদেশী পত্রিকা, মানে বাংলায় যে স্বদেশী আন্দোলন হয়েছে সেই স্বদেশী আন্দোলনের ক্ষেত্রে দুটো পত্রিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এক হচ্ছে যুগান্তর আর একটা হচ্ছে সন্ধ্যা। এই দুটো পত্রিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, ঠিক আছে, বাংলা আন্দোলনের সময়। কারণ তোমরা জানো বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল সেই সময়, লর্ড কার্জনের সময় 1906, হ্যাঁ, এই সময়। নেক্সট আর একটা পত্রিকা যেটা বলছি সেটা তোমরা, না, হ্যাঁ, কিন্তু তখন তো বঙ্গভঙ্গ চলছে, মানে 1905 থেকে 1911 এই টাইম স্প্যানের যে সময়টা, সেই সময়ে তো স্বদেশী আন্দোলনটা গড়ছে।
সেই হিসাবে আমি বললাম যে ডিউরিং দ্যাট টাইম 1906 এবং 1906 এই দুটোই পত্রিকাই কিন্তু স্বদেশী আন্দোলন এর সঙ্গে যুক্ত। বোঝা গেছে? যেটা 1905 থেকে 1911 এই টাইমের ফ্রেমের মধ্যে ছিল, সেই জন্য বললাম স্বদেশী আন্দোলন। তখন বঙ্গভঙ্গ রানী চলছে আন্দোলনটা নিয়ে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, নেক্সট যেটা আসবে দেখো, খুব গুরুত্বপূর্ণ এটা, সুলভ সমাচার। এই পত্রিকাটা ভালো করে বুঝবে, ডিউরিং 1870, কোন সময়? 1870, 1870 সালে কেশবচন্দ্র সেন তিনি এটা কিন্তু প্রথম প্রকাশ করেছিলেন এবং এটার তিনি হেড হিসাবে প্রকাশ করেছিলেন এবং তিনি যখন সম্পাদনার দায়িত্ব দিয়েছিলেন, যাকে সম্পাদনার দায়িত্ব দিয়েছিলেন তার নাম হচ্ছে উমানাথ গুপ্তা। লিখে দিচ্ছি আমি, সম্পাদনা উমানাথ গুপ্তা। ইনি ছিলেন সম্পাদক আর ইনি ছিলেন হচ্ছে সভাপতি। তাহলে যেহেতু সভাপতি হিসাবে তিনি তার নিউজ কালেকশন করতেন এবং নিউজ কালেকশনটা দিয়ে উমানাথ গুপ্তাকে দিতেন, উনি সেটাকে সুন্দর করে অ্যালাইন করে জিনিসটা উপস্থাপনাটা ভালো করে করতেন। কি বিষয়টা ছিল বলো? তাহলে সুলভ সমাচার 1870 খ্রিস্টাব্দে যদি আসে, যে কার নামটা লিখবো, কেশবচন্দ্র সেন না উমানাথ? কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। তোমাকে যদি সম্পাদক দেয় উমানাথ গুপ্তা, যদি সভাপতি দেয় বা কে প্রতিষ্ঠা করেছে তাহলে কেশবচন্দ্র সেন। যে সভাপতি সে প্রতিষ্ঠা করেছে, ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ স্যার, তুমি দেখে নেবে কোনটা দিয়েছে, সম্পাদকের কোশ্চেন দিয়েছে না প্রতিষ্ঠাতার নাম চেয়েছে। যদি প্রতিষ্ঠাতার নাম চায় তাহলে কেশবচন্দ্র সেন, যদি সম্পাদকের নাম চায় তাহলে উমানাথ গুপ্তা। হয়ে গেল, সিম্পল। বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই বিষয়টা কি ছিল, এটা একটা মতাদর্শগত একটা জার্নাল হিসাবে কিন্তু প্রকাশ পেয়েছিল। মানে বিষয়টা হচ্ছে যে ভারতীয় যে সংস্কার সেটা নিয়ে এই কেশবচন্দ্র সেনের কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে একটা মতবিরোধ ছিল ব্রাহ্ম সমাজ বিষয়টাকে। সেই বিষয়ে তিনি কিন্তু নিজের যে লেখা এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার আদর্শগত ডিফারেন্স তৈরি হওয়ার জন্য তিনি দেবেন্দ্রনাথ ঠাকুরকে ছেড়ে বেরিয়ে এসে স্বাধীনভাবে কাজ করতে শুরু করেন। সেই স্বাধীনতা অর্জনের সময় তিনি তার নিজস্ব যে বক্তব্য বা সেই সময় যে আধুনিক ভাবনা চিন্তা, মানে 1870 শতকের যে ভাবনা চিন্তা ছিল, যে সংস্কার ছিল বা যেসব কুসংস্কার ছিল বা যেভাবে ছিল, সেই জায়গায় তিনি খুব মডার্ন ব্যক্তিত্ব ছিল মানসিকতার দিক থেকে। নারীদের এগিয়ে আসা নিয়ে বা নারীদের ওপর যে তাদের গোঁড়া হিন্দুদের একটা অত্যাচার, এই বিষয়গুলো সম্পর্কে তিনি কিন্তু প্রতিবাদ করেছিলেন। তা সেই বিষয়টাই এই মানে সুলভ সমাচারের মূল বক্তব্য ছিল। হ্যাঁ, এবং যাতে সবাই এটা পড়তে পারে তাই জন্য খুব অল্প মূল্যেও এটা ব্যবহার করা হয়েছিল, ওই জন্য নামও কিন্তু দেখো সুলভ রাখা হয়েছে। নেক্সট আসছে ইয়াং ইন্ডিয়া। তার পত্রিকা গান্ধীজি। প্রতিষ্ঠা করে কে? গান্ধীজি। গান্ধীজি তার তথ্য সম্পাদনার দায়িত্ব কাকে দিয়েছিলেন? ইন্দুলাল ইয়াগনিক। ঠিক একইভাবে কে প্রতিষ্ঠা করে? গান্ধীজি। সম্পাদককে ইন্দুলাল যাগনিক। ব্যাস, কোশ্চেন যেরকম আসবে সেই অনুযায়ী কিন্তু লিখবেন। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে, এটা কিন্তু বহুবার দেয়। ইয়াং ইন্ডিয়া। এবার বিষয়টা হচ্ছে দেখো, ইয়াং ইন্ডিয়া কেন? আমি আমাদের একটা টপিকের সিলেবাসে পড়েছি না, গান্ধীজি। গান্ধীজি ভারতবর্ষে 1915 সালে আসে। কোথা থেকে আসে? আফ্রিকা থেকে। তখন তিনি যথেষ্ট ইয়াং হিসাবেই ভারতে এসেছেন এবং তিনি আইন পাশ করে এসেছেন বিদেশ থেকে। ভারত পরিভ্রমণ করতে শুরু করেন। ভারতের কি অবস্থা ব্রিটিশের, কারণ তখন কিন্তু তোমরা জানো যে 1914 থেকে আপ টু 1918 পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ চলছে। ব্রিটিশদের, মানে ব্রিটিশরা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছে এবং সেখানে কিন্তু গান্ধীজি যথেষ্ট হেল্প করেছে ব্রিটিশদের, এবং সেই হিসাবে ব্রিটিশরা কিন্তু গান্ধীজিকে খুব ভালোবাসত এবং কথা মানত, শ্রদ্ধা করত।
গান্ধীজিকে শ্রদ্ধা করতো ব্রিটিশরা, কারণ তাদের হেল্প করেছে এবং সেই জায়গায় একটা জায়গা ছিল। তিনি যখন স্টার্ট আপটা করে, সেটা এই ইয়ং ইন্ডিয়া পত্রিকাটা 1916 থেকে আপ টু 1928 এরকম টাইম পর্যন্ত রানিং করেছিল। এবং এই সময়ে যা যা তোমরা ঘটনা দেখবে, কি কি ঘটনা, অসহযোগ আন্দোলন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, রাওলাট অ্যাক্ট, মরলে মিন্টো অ্যাক্ট, সেগুলো নিয়ে গান্ধীজি যা যা তার লেখা লিখতেন সমস্ত ইয়ং ইন্ডিয়া পত্রিকায় লিখতেন। পরবর্তীকালে তিনি আর একটা পত্রিকা শুরু করেন, যেটা হরিজন পত্রিকা। আমি এখানে দিইনি সেটা। সেই হরিজন পত্রিকা আমি দরকার হলে এখানে লিখে দিচ্ছি তোমাদের সুবিধার কারণে, কারণ ডেট গুলো একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডেট গুলো কিন্তু ইম্পর্টেন্ট। হরিজন পত্রিকা বা হরিজন পত্রিকা, দাঁড়া এটাকে মুছে দিই, ভালো করে লিখে দিচ্ছি। 1930 থেকে আপ টু 1947 পর্যন্ত টাইম স্প্যান ছিল। তাহলে আমাকে বলো তো, এই 1930 সালে একটা আন্দোলন হয়েছিল, বড় আন্দোলন, কি নাম ছিল আন্দোলনটা? আইন অমান্য। ভেরি গুড। এই আইন অমান্য আন্দোলন কোন পত্রিকার মাধ্যমে তিনি করতেন? সেটা কিন্তু হরিজন পত্রিকা, নট ইয়ং ইন্ডিয়া পত্রিকা। ঠিক আছে, কারণ ইয়ং ইন্ডিয়া কিন্তু 1928 পরে সময় থেকেই বন্ধ করে দেন গান্ধীজি, এবং নতুন একটা পত্রিকা শুরু করেন হরিজন পত্রিকা। সেইখান থেকেই কিন্তু এইটার সূত্রপাত। এবং আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, নৌবিদ্রোহ, যাবতীয় বিষয় যা যা ছিল সবই কিন্তু এই হরিজন পত্রিকার সঙ্গে রিলেটেড ছিল। বোঝা গেল? এই দুটো কিন্তু গান্ধীজির কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা পত্রিকা একটু লিখে রাখো, বা আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা নোট ডাউন করেও নিতে পারো, বা এটা তোমরা পেয়েও যাবে গ্রুপে। আচ্ছা, সেটা হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন। ইন্ডিয়ান ওপিনিয়ন এইভাবেই তোমাদের কোশ্চেনটা দেবে, ঠিক যেভাবে আমি বাংলায় লিখলাম একদম এরকম ভাবে কোশ্চেনটা দিলে এভাবে দেবে। এটা কিন্তু মোটামুটি ওই 1903 থেকে শুরু হয়, আপ টু 1910 পর্যন্ত চলেছিল। এটা কিন্তু তিনি সাউথ আফ্রিকায় প্রকাশ করেছিলেন। ঠিক আছে, কারণ সাউথ আফ্রিকায় যে তিনি আন্দোলন, বর্ণ বিদ্বেষী আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত হয়েছিলেন, সেখানেও তিনি সত্যাগ্রহের ব্যবস্থা করেছিলেন। সেই বিষয়টা সম্পর্কে বা ওই ঘটনা সম্পর্কে তিনি এই পত্রিকায় তিনি লিখেছিলেন। তাহলে গান্ধীজি তার এন্টায়ার লাইফে 3টে পত্রিকা ছিল। এক হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন 1903 টু 1910, তারপরে ভারতে এসে তিনি স্টার্ট আপ করেন ইয়াং ইন্ডিয়া, তাই জন্য নামটা দেখো ইয়াং, সেই জন্য রিলেট করতে পারবে। এবং ফাইনালি তিনি যখন বয়স হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেল, এবং পরবর্তীকালে দেশ স্বাধীনতা পর্যন্ত হরিজন পত্রিকা। এই 3টে পত্রিকা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি পরীক্ষাটা কোশ্চেন আসে যে ভারতের বাইরে গান্ধীজি কোন পত্রিকা প্রকাশ করতেন, তার নাম হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন। ওকে, সবার ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেক্সট দেখো, এর পরে যেটা আমরা আসব, এখানে কয়েকটা নাম আমি বলে দিচ্ছি। যেমন ধরো ইন্ডিয়ান সোসিওলজিস্ট শ্যামজি কৃষ্ণ বর্মা। আচ্ছা, বন্দে মাতারম। এটা কিন্তু আবার বন্দে মাতারম যে স্লোগান আছে তার সঙ্গে আবার গুলিয়ে ফেলো না, এটা ন্যাচারালি গুলিয়ে ফেলার একটা ভয় আছে। এটা কিন্তু একটা পত্রিকা, আর ওটা আলাদা। ঠিক আছে, এটা পত্রিকা, নিউজ পেপার। ভিকাজি রুস্তম কামা, এটা বিদেশে করেছেন, আর দেশে যিনি লিখেছেন তার নাম অরবিন্দ ঘোষ। ঠিক আছে, দেশে এবং বিদেশে দুটো কিন্তু আলাদা ব্যক্তি আছে। তোমাকে যদি বলা হয় যে প্যারিসে, ভালো করে শুনবে কোশ্চেনটা, প্যারিস বিদেশ মানে এটা ছিল, জায়গাটার স্থান হচ্ছে প্যারিস। প্যারিসে বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? ভিকাজি রুস্তম কামা। আর ভারতে বন্দে মাতরম পত্রিকা কে লিখেছেন? অরবিন্দ ঘোষ। মোস্ট অফ দা কোশ্চেন এই দুটোর মধ্যে এইটা পরীক্ষায় রিপিটেড টাইমস এসেছে, অরবিন্দ ঘোষ। ওকে, খুব ইম্পর্টেন্ট। প্যারিসে কে ছিল? প্যারিসে হচ্ছে ভিকাজি রুস্তম কামা। দেখো লেখা আছে নোটে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট যেটা আমরা আসবো সেটা হচ্ছে তলোয়ার। সালটা
হ্যাঁ, সালটা এটার ক্ষেত্রে সালটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে? কারণ 1902, এই যে 1902-3 সময়টা, তুমি যখন সালের প্রশ্নটা করলে বলেই দিই যে এই 1902-3 সালে প্যারিসে না একটা গণ আন্দোলন শুরু হয়। কারণ ইউরোপিয়ান যে দেশ, সেইখানে তো ব্রিটিশদের একটা আধিপত্য ছিল। সেই আধিপত্যের উপর বেস করে সেখানেও ভারতীয়রা যে ব্রিটিশদের জন্য লড়ছে, ভারতীয়দের বিষয় সম্পর্কে জানানো, এটাই ছিল হচ্ছে বন্দে মাতরম পত্রিকার মূল বক্তব্য। সেটা একটা বিদেশে উজ্জীবিত করা বিদেশি ব্যক্তিদের, অ্যাজ ওয়েল অ্যাজ অরবিন্দ ঘোষ দেশে করেছে। মানে এটার মূল লক্ষ্য ছিল যে ব্রিটিশদের জানানো, ব্রিটিশ সাধারণ নাগরিকদের জানানো যে দেখুন, আপনাদের যারা অ্যাডমিনিস্ট্রেটর, আপনাদের যে রানী বা তার যে কর্মচারীরা ভারতে কতটা অত্যাচার করে আমাদের, আর আপনারা সেই জিনিসটা, ভারতের জিনিসপত্র নিয়েই কিন্তু, মানে কারণ তারা তো ভারত থেকে প্রচুর জিনিস নিয়ে গেছে, ভারতকে পুরো ফাঁকা করে দিয়ে গেছে, তা ভারতের জিনিসপত্র নিয়েই আপনারা ব্যবহার করছেন। তাহলে দেখুন আপনাদের আমাদের ওপর কতটা অত্যাচার হয়, এবং সেই জায়গায় ব্রিটিশদের আপনাদের ভাবমূর্তি কিভাবে নষ্ট হচ্ছে। এই ভিকাজি রুস্তম কামাল তার বক্তব্য এটা দিয়েছিল। বোঝা গেল? স্যার উনি বিদেশে ছিলেন তো, ভিকাজি রুস্তম কামাল? না, পার্সি ছিল, বুঝলে? রুস্তম পার্সি ছিল, যেমন আমাদের এই যে রাস্ত গপ্তার আমি বললাম না, এই দেখুন আমি এখানে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এটা মাথায় রাখবে, দাঁড়া। হ্যাঁ, এইটা একটু মাথায় রাখবে তো। রাস্ত গপ্তর, দাদা ভাই নৌরোজ, এটা পরীক্ষায় খুব দেয়। হ্যাঁ, প্রথম রাজনৈতিক ক্ষেত্রে পার্সি, পার্সি সংবাদপত্র, পার্সিক যারা ছিল না, যেটা ইরানি বলা হয় যাদের, ঠিক আছে? দাদা ভাই নৌরোজি কিন্তু জাতে ইরানি ছিল। আচ্ছা স্যার, তাহলে তেমনি ওরা কি ভারতবর্ষে ছিল কামা নাকি? ভিকাজি, স্যার হ্যাঁ ওনারা কি অবশ্যই এরা ভারতবর্ষে ছিল? দীর্ঘদিন, তুমি, হ্যাঁ একদম, তুমি দেখো না, আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, আমাদের যে জেআরডি টাটা, টাটা কোম্পানির যিনি আছেন জামশেদজি টাটা, ইনিও তো একজন পার্সি ব্যক্তি, পার্সি ব্যক্তি, তাই না? রতন টাটাকে তো তিনি অ্যাডপ্ট করেছিলেন, সেই রকম আর কি। বুঝতে পারছো? আচ্ছা স্যার। আচ্ছা, এবার নেক্সট আমরা যেটায় আসব সেটা হচ্ছে দাঁড়াও বলে দিই, প্রায় হয়েই গেছে। গদর পত্রিকা ভীষণ ইম্পর্টেন্ট। এটা আমেরিকা, সান ফ্রান্সিসকো আমেরিকায় অবস্থিত। হ্যাঁ, আমেরিকা। পরীক্ষায় ইম্পর্টেন্ট যে গদর পার্টি কবে প্রতিষ্ঠা হয়েছে, সেটাও 1913-র দিকে, এবং সেই সময় গদর পত্রিকার যে মুখপাত্র, মুখপাত্র বলতে যে যেটা মাধ্যম দিয়ে সেই সংস্থা মানে তাদের নিজেদের সম্পর্কে প্রচার করতেন, সেই পত্রিকার নামও গদর। সেটা গদর দলই পড়তো 1913 সালে। সেটা আমেরিকাতেও ছড়িয়ে পড়ে, কি ভারত বা ব্রিটিশ বিরোধী আন্দোলনকে মানে জাগরণ করার জন্য। কেন আমি তোমাদের সেই একটা জিনিস বলছিলাম যে আমেরিকান রিভলিউশনের বিষয়টা তোমরা অনেকেই জানো, ইতিহাস পড়েছো, সেই জায়গা থেকে কিন্তু সেখানেও যাতে হেল্প পায় ভারতীয়রা, বা বিদেশ থেকে একটা হেল্প ব্রিটিশদের উপর চাপ সৃষ্টি করা যায়, ইন্টারন্যাশনাল প্রেশার, সেইটার জন্যই কিন্তু এই বিদেশে এত কিছু ব্যবস্থা করা হয়েছিল, ভারতীয়রা করেছিল। বোঝা গেল বিষয়টা? আর এই জিনিসটা পড়ে তোমরা একটা কাজ করবে, এখানে কোশ্চেন গুলো আছে তোমাদের। আজকে আমি কিন্তু জিনিসগুলো স্যাম্পল দেখালাম, ভালো করে বোঝো। আজকে জাস্ট একটা ছোট্ট চ্যাপ্টার সম্পর্কে আমি ডিটেলিং পড়ালাম, ডিটেল। নেক্সট দিন থেকে আমরা একটু স্পিড বাড়াবো, যাতে আমরা সিলেবাসটাকে কমপ্লিট করতে পারি, কারণ আমাদের খুব অল্প টাইমে পড়তে হবে। নেক্সট দিন আমরা ইতিহাসের আর একটা পয়সা, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কমপ্লিট করে দেবো। একটা টপিককে আমরা আগে শেষ করে নেবো, হ্যাঁ, তারপরে আমরা নেক্সট টপিকে যাব। কারণ ধরো ইতিহাসের সঙ্গে আমি যদি সায়েন্স পড়াতে শুরু করি, তাহলে লাইনটা ব্রেক হয়ে যাবে। কারণ যে কটা চ্যাপ্টার 5-6টা ক্লাসে আমরা ইতিহাসটাকে কমপ্লিট করিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? স্যার শিক্ষা ব্যবস্থা বলতে ওই মেকলে মিনিট ওগুলো পড়াবেন? মেকলে মিনিট, উডের ডিসপ্যাচ, এইটা নিয়ে আমরা একটা গল্প করব। বোঝা গেছে? আচ্ছা স্যার। বলো, আজকের ক্লাস নিয়ে কোনো কারো ডাউট আছে? স্যার একটা জিনিস একটু বলে দেবেন, মানে দুটো জিনিস, ওই গ্রেট বলো। ব্রিটেনটা একটু বলে দিন, মানে কটা দেশ নিয়ে গ্রেট ব্রিটেন গঠিত ছিল, এটা একটু বলে দিন না স্যার। দেখো,
প্রথম কথা হচ্ছে গ্রেট ব্রিটেন বিষয়টা কি। প্রথম কথা হচ্ছে মানে এটা ছিল হচ্ছে মেনলি তখন তো অবিভক্ত ব্রিটেন, যেটাকে আমরা ইউনাইটেড কিংডম বলি, ঠিক আছে। তো এগুলো আচ্ছা। ছোট ছোট আইল্যান্ড নিয়ে গঠিত হতো, ছোট ছোট আইল্যান্ড। সেই আইল্যান্ড গুলোর মধ্যে যেগুলো কি কি ছিল, যেমন স্কটল্যান্ড ছিল, ইংল্যান্ড ছিল, নেদারল্যান্ড ছিল, ওয়েলস বলে একটা জায়গা ছিল, আইসল্যান্ডের কিছু পোর্শন ছিল। এই পোর্শন গুলোকে পুরোটাকে নিয়ে যা যা নামগুলো আমি বললাম এগুলোকে নিয়েই কিন্তু এইটা কিন্তু হয়। এবং মেনলি এই জিনিসটা কিন্তু 1707 সালে থেকে কিন্তু এটা স্টার্ট আপটা হয়। গ্রেট ব্রিটেন যে কথাটা বলছি এটা কিন্তু 1707 সালের দিক থেকে হয়। মেনলি তিনটে এরিয়া নিয়ে, ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস, এই তিনটে, এবং নর্দার্ন আয়ারল্যান্ড যেটা বর্তমানে আমাদের আইসল্যান্ড নামে পরিচিত, সেইটাকে নিয়েই তৈরি হয়েছিল বর্তমানে তৎকালীন গ্রেট ব্রিটেন। বোঝা গেল? হ্যাঁ স্যার, আর এটাই নিয়েছে ইউকে। হ্যাঁ, এটাই হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম বলা হতো। ওই শোনা যায় যে 50টা নাকি রাজ্য আছে এর অন্তর্গত, এরকম কিছু ব্যাপার আছে স্যার? হ্যাঁ, তখন রাজ্য আর ওগুলো হচ্ছে তোমার আইল্যান্ড ছিল, ওর মধ্যে ছোট 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 শহর যেগুলো ছিল সেগুলোকে ওরা রাজ্য হিসেবে বলতো। আচ্ছা, এখন তাহলে বর্তমানে সব পৃথক, তাই তো? এখন সব আলাদা আলাদা হয়ে গেছে। তোমরা তো স্কটল্যান্ড একটা জানো, আয়ারল্যান্ড একটা আলাদা দেশ জানো, এরকম আর কি। ওকে, তো চলো আজকে এই পর্যন্তই। আমরা আগামী দিনে আরো ক্লাস এগোবো। যদি কারো কোনো কোশ্চেন বা ডাউট বা পড়া সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে পরবর্তীকালে মেসেজ করবে, আমি তোমাদের উত্তর দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। গ্রুপে আমি আছি, তোমরাও সবাই আছো, অসুবিধা হলে আমাকে জানাবে। আজকের নোটসটা পেয়ে যাবো তো? হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আর স্যার বলছিলাম, আমি তো আজকে নতুন ক্লাস জয়েন করেছি, তো স্যার আমার আগের ওই আপনার যে ডেমো ক্লাসটা কি করে পাবো একটু যদি বলতেন। তুমি একটু শান্তনু স্যারকে মেসেজ করবে বা ফোন করবে, হ্যাঁ, দিয়ে বলবে যে এসএন স্যারের যে প্রথম ডেমো ক্লাস ওইটা একটু স্যার আমি দেখতে চাই, তাহলেই তোমাকে ব্যবস্থা করে দেব। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার বলছিলাম আপনি যে নোটটা দেবেন সেখানে আজকে যেগুলো হলো মানে আপনি যেগুলো পয়েন্ট আউট করে দিলেন ওইগুলো থাকবে তো স্যার? দুটোই দেবো, একটা হচ্ছে তোমাদের বাড়িতে প্রিন্ট করার জন্য তোমরা একটা নোট পাচ্ছ, আর একটা হচ্ছে যেটা লেখা আছে সেটা পাবে। মানে আমি দুটো নোট দেবো, যেটা লেখা দেখলে স্ক্রিনে সেটাও তুমি পাবে, আর একটা হচ্ছে প্রিন্টের জন্য ফ্রেশ নোটও পাবে। বুঝাতে পারলাম? ওকে স্যার, ওকে স্যার। স্যার, ওকে। এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওইভাবেই কিছুটা প্রতিটা note down করতে ক্লাসেই তাই পাবে, প্রতিটা ক্লাসেই তাই পাবে। ইভেন আমি যখন সায়েন্স নেব, বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি পোর্শন নেব, আমি তোমাদের কিন্তু বোর্ড ওয়ার্ক করাবো, ঠিক আছে। সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা ওই বোর্ড ওয়ার্কের পিডিএফটাও পাবে, খাতায় লিখেও নেবে, তাতে তোমাদের সুবিধাও হবে। বোঝা গেল? কোনো ভয় নেই। ওকে স্যার। ওকে ওকে, চলো আজকে এই পর্যন্তই, নেক্সট দিন আবার দেখা হবে।